আমাদের এখানে বাজেট প্রতি বছর বাজেট নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয় এবং বাজেট নিয়ে সরকার যখন কাজগুলো করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা যাদের সাথে কনসালটেশনগুলো করে সাধারণত ব্যবসায়ীদেরকে তারা ডাকা হয়। আমাদের রাষ্ট্রের পলিসি হচ্ছে প্রাইভেট সেক্টরকে প্রমোট করা। বাংলাদেশের সবথেকে বড় প্রাইভেট সেক্টরের নাম হচ্ছে কৃষি, অথচ আপনি যদি দেখেন গত ৮-৯ মাসে প্রায় ১৩ জন কৃষক নানা কারণে বঞ্চিত হয়ে আত্মহত্যা করেছে। অর্থাৎ সবথেকে বড় যে সেক্টর, সেই সেক্টরটাকে আপনি কিভাবে এটিকে গ্রহণ করছেন এটা বোঝা যায় যে আপনি তাদেরকে ডাকছেন কিনা, আলোচনা করছেন কিনা। আমাদের ইকোনমি যেহেতু ফ্রি মার্কেট ইকোনমিকে প্রমোট করে, যার জন্য আমাদের এখানে বাজেটের সাথে লুটপাটটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং প্রতি বছর আমরা দেখি এই যে জুন মাসের ১ তারিখ থেকে একেবারে রাস্তা খোঁড়ার থেকে শুরু করে যে সব কাজগুলো, সেগুলো বন্ধ করার যে সংস্কৃতি সেটা এখন পর্যন্ত আমি দেখছি না। সারা শহর ধরে দেখছেন। আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, পরিবর্তনের জায়গায় মাস চারেক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে একটা রাউন্ড টেবিল ছিল। সেখানে সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, যাকে সরকার আর্থিক খাত সংস্কারের যে টাস্ক ফোর্স তার প্রধান করেছিলেন, তিনি সেখানে উপস্থিত হয়ে একটা প্রশ্ন তুলেছিলেন এবং সেই প্রশ্নের মধ্যে কিছুটা উষ্মা ছিল, তার কতগুলো অসহায়ত্ব ছিল এবং একটা বড় টিম ইকোনমিক সেক্টরে রিফর্ম করার জন্য তারা বেশ কতগুলো সুপারিশ করেছিলেন এবং এরা কেউই কিন্তু সরকারের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা ছাড়া, সুবিধা না নিয়ে এই কাজগুলো তারা করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত দেখা গেছে যে সেখানের কত টাকা পাচার হচ্ছে শুধুমাত্র এই তথ্যটা বাজারে আনা ছাড়া এই টিমের অন্যান্য যে সুপারিশগুলো, একটা সুপারিশও বাস্তবায়িত হয়নি। আপনি একজন সাধারণ মানুষ, আপনি যখন ব্যাংকের সাথে আপনি লেনদেন করেন, আপনাকে নানাভাবে আপনার কাছ থেকে টাকা কেটে নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা কি বন্ধ হয়েছে? না। তাহলে আমি সাধারণ মানুষ হিসাবে, আপনি আমাদের বাজেটটা হচ্ছে আপনি বিভিন্ন সেক্টর থেকে কতগুলো টাকা সংগ্রহ করছেন, যে টাকাটা ঘাটতি পড়ছে আপনি লোন নিচ্ছেন এবং এটি পরের ১ বছর মানুষের কল্যাণে আপনি ব্যয় করছেন। এই যে টাকাটা আপনি আয় করছেন, আয়ের জায়গাটা কি ২ ধরনের কর, একটা প্রত্যক্ষ কর, একটা পরোক্ষ কর। আমি যদি জিজ্ঞেস করি বাংলাদেশের সবথেকে বড় ধনীটার নাম কি দর্শকের কাছে, তারা বা ৫ জন ধনীর নাম বলেন, তারা ৫-৬ জনের নাম বলবে, কিন্তু কারো মাথার মধ্যে আসবে না যে কাউস মিয়া নামে একজন ধনী আমাদের এখানে আছেন। অথচ আপনি যখন ট্যাক্সটা পে করছেন এবং কাউস মিয়া মারা গেছেন, কিন্তু তারপরে এখন পর্যন্ত তার প্রতিষ্ঠানটা হচ্ছে সবথেকে বেশি ট্যাক্স দেয়। তার অর্থ হচ্ছে আমার এখানে ধনীরা ট্যাক্স দেন না, যারা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ব্যবসা করেন এখানে, এরা ট্যাক্সটা দিচ্ছে না। তাহলে এই ট্যাক্সটা কোথা থেকে নিচ্ছেন? ট্যাক্সটা নিচ্ছেন আপনি সাধারণ মানুষের কাছ থেকে। বাজেট আসা মানে হলো আপনি এই গরিব মানুষকে, সাধারণ মানুষকে কতভাবে আপনি নিংড়াতে পারেন, এবং এই কাজটা করার জন্য আপনার বাজেটের অপেক্ষা করতে হয় না। আওয়ামী লীগের সময় বাজেট হলো মাঝামাঝি ৬ মাসের মধ্যে ডক্টর ইউনূস সরকার অনেকগুলি পণ্যের দাম বাড়িয়ে দিলেন। এবার যে বাজেট আসবে এবং আমাদের এখানে এই যে অসৎ যে ইকোনমি দাঁড়িয়ে আছে, যে পণ্যটির দাম কমানো হচ্ছে, ওই পণ্যটির দাম বাজারে আসতে, কম দামে কিনতে আপনাকে ২ মাস অপেক্ষা করতে হবে। কিন্তু আমি যখন শুনি যে এদের নেতৃত্বের একটা বড় অংশের কাজ হচ্ছে সারাদিন সচিবালয়ে থাকা আর সন্ধ্যাবেলায় এসে মিডিয়ার সামনে ইত্যাদি ইত্যাদি, তখন বুক ভেঙে যায়। আমরা বন্দোবস্ত পরিবর্তন করতে পারিনি, রাইট, কিন্তু আপনি আজকে যেটা সারাদিন যেটা হলো, নুসরাত ফারিয়া নামে একজন নারীকে রাষ্ট্র যেভাবে তার আগ্রাসী চেহারাটা দেখালো একজন দুর্বল মানুষের উপরে। এর আগে আপনার মনে আছে, আমি তখন রাস্তায় দাঁড়িয়েছিলাম, পরিমণিকে যখন বেনজির তার ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য, যখন তাকে, তার ব্যক্তিগত জীবনের অনেক কিছুই থাকতে পারে, কিন্তু রাষ্ট্র যখন তাকে আক্রমণ করে, আমি মনে করেছিলাম যে তার বিরুদ্ধে দাঁড়ানো উচিত। এবং সেই সময়ে আমি প্রেস ক্লাবের সামনে ২ বার পরিমণির উপরে ওই যে নির্যাতন, তার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম। এখন আমি মনে করি নুসরাত ফারিয়াকে নিয়ে রাষ্ট্র যে তার যে দম্ভ দেখাচ্ছে, হ্যাডম দেখাচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। এবং পরিবর্তনের যে জায়গাটা, আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা, আমি এই অনুষ্ঠানটি যদি
জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের কেউ দেখে থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনার স্বজনরা যে কারণে রক্ত দিয়েছিল সেই রক্তকে আজকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। জুলাই অভ্যুত্থানকে হাটে বাজারে কোথাও পাইকারি কোথাও খুচরাভাবে বিক্রি করা হচ্ছে। বিক্রি করে এক শ্রেণীর মানুষ তারা বিত্ত বৈভবের মালিক হচ্ছে, যাদের ওই যেটা বললাম 6 মাস আগে 8 মাস আগে 1 বছর আগে ক্যান্টিনে খাওয়ার পর পয়সা দেওয়ার সাধ্য সামর্থ্য যাদের ছিল না। আমি পরিবর্তনটা চাই। ভাই যেটি বললেন যে সিপিবি বিএনপির মধ্যে পরিবর্তন, আমরা তো চাই যে আপনারা আমাদেরকে উদাহরণ দেখাবেন। আমরা কিন্তু প্রতি বছর ইলেকশন কমিশনে আমাদের আয় ব্যয়ের একটা হিসাব আমরা জমা দিই অডিট কমিটির মাধ্যমে, এটি কিন্তু আইনত দিয়ে দিই। আপনারা যেহেতু ওই নিবন্ধন পাননি, আমরা তো জানতে চেয়েছিলাম যে আপনাদের দলটা চলছে কাদের পয়সায়, কিভাবে চলছে, আপনারা কিন্তু বলতে চাইছেন না। আমরা যখন দেখি একটা নতুন রাজনৈতিক দল অনুদানে চলছে, সেটি তো আমরা তো সেটি যদি এখন সেই অনুদানটা কার, কোনো হাউজিং কোম্পানির? বাংলাদেশে তো অনেক রকমের কথা আসে। এই যে আকাঙ্ক্ষাটা, জনগণের যে আকাঙ্ক্ষাটা যে একটা নতুন দল হয়েছে, তারা এই জায়গাটা তাদের স্বচ্ছতা প্রদর্শন করবে, এটাকেই আমি মনে করেছিলাম নতুন বন্দোবস্ত। এখন শেয়ার মার্কেট থেকে 85,000 কোটি টাকা না হোক 40,000 কোটি টাকা নিয়ে গেছে, আমি কি এটার জন্য শাহাবুদ্দিন চুপ্পুকে দায়ী করব? আপনি যেটা বলতে চাইছেন এটার জন্য সংবিধান পরিবর্তন হয়নি, এটার জন্য যদি আমি শাহাবুদ্দিন চুপ্পুকে দায়ী করি, আমি এইটার জন্য পতিত পলাতক আওয়ামী লীগকে দায়ী করি, তাহলে আমি যখন 650 কোটি টাকা ঋণ নিজে মওকুফ করে নিচ্ছি, আমি যখন আমার নিজের জন্য বিশ্ববিদ্যালয় করে নিচ্ছি, আমি যখন একের পর এক প্রতিষ্ঠান করে নিচ্ছি, শুধুমাত্র রোডস অ্যান্ড হাইওয়ের ওই কন্ট্রাক্টরের লাইসেন্স ছাড়া আমি তো সবকিছু করে নিচ্ছি, তখন তো আমার কোনো কিছু প্রতিবন্ধকতা হচ্ছে না। আমার কেন শেয়ার মার্কেট লুটের কথা বললে আমি কেন শুনতে হয় যে এটা চুপ্পুকে সরাতে পারিনি বলে আজকে এটিকে ঠেকানো যাচ্ছে না? আসলে কি তাই? দেশের মানুষ কি তাই মনে করে? দেশের মানুষ তাই মনে করে না। আমাদের এখানে ব্যক্তির পরিবর্তনটা হয়েছে, সংস্কৃতির যে পরিবর্তনটা, আমি তো উদাহরণ তৈরি করতে পারতেন। ওই যে 400 কোটি টাকা, 400 কোটি টাকা, হ্যাঁ আজকে জানুয়ারি মাসের ঘটনা, আমি কেন এসে জুন মাসে তাকে অ্যাকশনের কথা শুনতে হয়? নিষিদ্ধের আপনি যদি তাৎক্ষণিকভাবে অ্যাকশনটা নিতেন, আজকে আমার যেটা ধারণা আপনাকে আমি মাথার উপরে রাখতাম। একেবারে পরিষ্কার। আমার এখানে ডিসি নিয়োগের ক্ষেত্রে এই সরকার প্রথম যে ইনিশিয়েটিভটা নিল প্রশাসন থেকে আওয়ামী লীগ সরানোর জন্য, ডিসি নিয়োগের ক্ষেত্রে কি হলো? 3 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তদন্ত কমিটি, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই যে নাহিদ ইসলাম, 3 জনকে। একজন সরকার থেকে চলে এসেছে, এখন পর্যন্ত তার তদন্ত রিপোর্ট হয়নি। আমি এর সঙ্গে ওই যে নারায়ণগঞ্জের ত্বকী হত্যাকাণ্ডের সাথে আমি তো কোনো পার্থক্য দেখি না। সাগর রুনির হত্যা মামলা, এটি সরকার অসংখ্যবার ধামাচাপা দিয়েছে, আমি তো একই কালচার, একই প্র্যাকটিসের রিপিট দেখছি।